Dear students, hello and welcome to everyone. আজকে আমরা দেখব টু ওয়ে স্ল্যাব ডিজাইন। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে ওয়ান ওয়ে স্ল্যাবকে ডব্লিউএসডি এবং ইউএসডি মেথডে ডিজাইন করা শিখেছি। আর আজকে আমরা এই লেকচারে দেখব যে টু ওয়ে স্ল্যাবকে কিভাবে ডিজাইন করতে হয়। আর আমরা জানি যে ডিজাইনের মেথড দুইটা, ডব্লিউএসডি এবং ইউএসডি মেথড, বাট টু ওয়ে স্ল্যাবকে আমরা ইউএসডি মেথডে শুধুমাত্র ডিজাইন করব। তা আমরা জানি যে ওয়ান ওয়ে স্ল্যাব মানে হচ্ছে তার মোমেন্ট ডিস্ট্রিবিউশন হবে অনলি তার শর্ট ডিরেকশন বরাবর, লং ডিরেকশন বরাবর তার কোনো মোমেন্ট ডিস্ট্রিবিউশন হবে না। এবং শর্ট ডিরেকশন বাই লং ডিরেকশন ইট মিনস দ্যাট যে এল এ ডিভাইডেড বাই এল বি এটার মান অবশ্যই 2 এর থেকে বড় হবে। আর টু ওয়ে স্ল্যাব যেটা এল এ ডিভাইডেড বাই এল বি এটা 2 এর চেয়ে ছোট হবে। ওয়ান ওয়ে স্ল্যাব এই জন্য বলা হয় সেটা একদিক বরাবর মোমেন্টকে ডিস্ট্রিবিউশন করবে, অর্থাৎ মেইন স্টিল বা মেইন রিইনফোর্সমেন্ট এক ডিরেকশন বরাবর, শর্ট ডিরেকশন বরাবর দিলেই হবে। বাট টু ওয়ে স্ল্যাব সেটা 2 ডিরেকশন বরাবরই মোমেন্ট ডিস্ট্রিবিউশন করবে। এই যে একটা ডায়াগ্রাম এবং হচ্ছে 2 নম্বর যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা দেখলে আমরা দেখতেছি যে শর্ট ডিরেকশন বরাবর অর্থাৎ এই ডিরেকশন বরাবর সেখানে একটা ডিফ্লেকশন হয়েছে S1, এই বরাবর ডিফ্লেকশন হয়েছে, এটা একটা স্ট্রিপ নেওয়া হয়েছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে একটা ডিফ্লেকশন দেখা যাচ্ছে। আবার যদি লং ডিরেকশন বরাবর এস দ্বারা শর্ট বোঝানো হয়েছে, শর্ট ডিরেকশন বরাবর তার ডিফ্লেকশন আছে, লং ডিরেকশন বরাবর তার ডিফ্লেকশন আছে। ইট মিনস দ্যাট উই শুড প্রোভাইড দ্য স্টিল ইন বোথ ওয়ে টু সাপোর্ট আওয়ার স্ল্যাব। অর্থাৎ এর মানে আমার 2 ডিরেকশন বরাবর রিইনফোর্সমেন্ট দিতে হবে স্ল্যাবকে সাপোর্ট দিয়ে রাখার জন্য বা একে সাস্টেইনেবল করে রাখার জন্য। এখানে দেখানো হয়েছে যদি আমরা আরও বেশি স্ট্রিপ নিই, S1, S2, S3, যতগুলো স্ট্রিপে নিয়ে আমরা দেখতে পাবো শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন উভয় বরাবরই এর ডিফ্লেকশন আছে। এই জন্য এটাকে বলা হয়েছে আমাদের টু ওয়ে স্ল্যাব। এই স্ল্যাবের 2 ডিরেকশন বরাবরই আমাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হবে, শর্ট ডিরেকশন বরাবরও মেইন রিইনফোর্সমেন্ট দিতে হবে এবং লং ডিরেকশন বরাবরও মেইন রিইনফোর্সমেন্ট দিতে হবে। ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা মাত্র শর্ট ডিরেকশন বরাবর মেইন রিইনফোর্সমেন্ট দিতাম এবং লং ডিরেকশন বরাবর সেখানে আমরা ডিস্ট্রিবিউশন বার দিতাম। বাট এখানে আমাদের এক্সট্রা ডিস্ট্রিবিউশন বার দিতে হবে না, এখানে আমরা শর্ট ডিরেকশন বরাবর একটা মেইন রিইনফোর্সমেন্ট দিব এবং লং ডিরেকশন বরাবর আরেকটা মেইন রিইনফোর্সমেন্ট দিব। তাহলে এই দুইটা রিইনফোর্সমেন্টে আমাদের টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বার যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টসকে ফুলফিল করবে। তাহলে এটা হচ্ছে মেইন কনসেপ্ট যে কেন আমরা টু ওয়ে স্ল্যাবের 2 ডিরেকশন বরাবর রিইনফোর্সমেন্ট দিয়ে থাকি, এবং সেটার একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ হচ্ছে এইটা। তোমরা এটা আমাদের প্রমাণটা এরকম দরকার নাই, বাট জাস্ট তোমাদের দেখে রাখার জন্য নিলসনের বইয়ের 14 এডিশনের 433 নাম্বার পেজ যদি তোমরা দেখো তাহলে ওখানে তোমরা এই ডায়াগ্রামটা দেখবা এবং তার নিচে এই প্রমাণটা আছে। এটা জাস্ট এইটুকু রিডিং পরে এটা দেখে নিলে হবে, এটা অতটা আমাদের কনসার্নের বিষয় না। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ডিজাইনার, যদি তুমি ভালো ডিজাইনার হতে চাও, আমি আগেই বলেছি আমাদের ক্লাস বা অঙ্ক এটা যথেষ্ট না, এটা শুধুমাত্র আমাদেরকে পথ চিনাই দিবে, অর্থাৎ আমাদেরকে লেটার অ্যালফাবেট বর্ণমালা শিখাই দিবে। লিখতে হবে আমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, কোডকে প্র্যাকটিস করতে হবে, কোডকে পড়তে হবে, বইকে ভালোভাবে থ্রু আউট সামারাইজ করতে হবে, এবার আস্তে আস্তে তুমি ভালো ডিজাইনার হবা। বাট ইনিশিয়াল পর্যায়ে আমাদের অত কমপ্লিকেট চিন্তা না করলেও হবে। ইনিশিয়াল আমরা ম্যাথগুলো সলভ করা শিখি, ডিজাইনটাকে বুঝতে শিখি, এরপরে আমরা আস্তে আস্তে এগুলো প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে বা নিজে যখন ডিজাইন করবা তখন এগুলো আরও বেশি ক্লিয়ার হতে পারবা। তো এটা হচ্ছে এর মোমেন্ট ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, ওটা তো আমরা ডিফ্লেকশন ডায়াগ্রাম দেখেছি। এখন আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম দেখবো যে ভেরিয়েশন অফ মোমেন্ট ইন টু ওয়ে স্ল্যাব, অর্থাৎ টু ওয়ে স্ল্যাবে মোমেন্টের ভেরিয়েশনটা কেমন হয়। আমরা আগেই বলেছি যেহেতু টু ওয়ে স্ল্যাব 2 বরাবর ডিফ্লেকশন হবে 2 ডিরেকশন বরাবর, তাহলে ওই বোথ ডিরেকশন বরাবরে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন থাকবে, মোমেন্ট ডায়াগ্রাম থাকবে। এটা ফিগার নাম্বার 13.6 পেজ নাম্বার 435 ইন দ্য 14 এডিশন অফ নিলসনের বইয়ের 14 নম্বর এডিশনে। মোমেন্ট ভেরিয়েশন ইন ইউনিফর্মলি লোয়ার স্ল্যাব উইথ সিম্পল সাপোর্ট অন 4 সাইড, অর্থাৎ 4 দিক বরাবর যখন এটা সিম্পল সাপোর্ট থাকবে, তাহলে বিম দ্বারা সাপোর্টেড থাকবে 4 ডিরেকশন বরাবরই,
তখন এর উপরে যখন লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে তখন এর মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা হবে এরকম। অর্থাৎ আমি দেখতেছি যে এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এই শর্ট ডিরেকশন বরাবর মোমেন্টের একটা ভেরিয়েশন আছে, লং ডিরেকশন বরাবর মোমেন্টের একটা ভেরিয়েশন আছে। এটা লেখা আছে ভেরিয়েশন অফ মোমেন্ট ক্রস সেকশন 2, এটা হচ্ছে ভেরিয়েশন অফ মোমেন্ট ক্রস সেকশন 1। দিস ইজ দ্য সেম ওয়ে variation of moment in direction 1 cross section 1 and the variation of the moment direction 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্ট সব জায়গায় সেম না, এখান থেকে আস্তে 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 ইউনিফর্মলি এটা ইউনিফর্মলি না, রাফলি এই মানটা ভ্যারি করতেছে, অর্থাৎ প্যারাবোলিক শেপে আমার ভেরি করতেছে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এর মোমেন্টের মানটা ভ্যারি করতেছে। তো আলটিমেটলি মোমেন্ট, আমরা তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামের উপর বেস করে বা মোমেন্টের ভ্যালুর উপর বেস করে এর স্টিল ক্যালকুলেশন করব এবং এর স্টিলকে রিপ্লেসমেন্ট করব। যেখানে মোমেন্ট বেশি থাকে সেখানে আমার রিনফোর্সমেন্ট বেশি দরকার হয়, যেখানে মোমেন্ট কম থাকে সেখানে রিনফোর্সমেন্ট কম দরকার হয়। বাট এখানে আমি ভেরিয়েশনটা স্মুথ না, আমার ভেরিয়েশনটা প্যারাবোলিক শেপ, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট ডিফারেন্ট, পয়েন্ট টু পয়েন্ট সেটা ভেরি করতেছে। এই জন্য এটা একটা ডিফিকাল্ট হয় অ্যাকচুয়াল মোমেন্ট বের করে অ্যাকচুয়াল স্টিলটা ওখানে প্লেস করার জন্য। সেই জন্য এসিআই যে কোড, এসিআই কোড আমাদেরকে একটা সিম্পলিফাই ডায়াগ্রাম দিয়েছে। সেই সিম্পলিফাই ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এটা হচ্ছে নিলসনের বইয়ের 7th এডিশন। এই বইটা তোমরা বেশি ফলো করবা 2 ওয়ে স্ল্যাব ডিজাইনের জন্য। 2 ওয়ে স্ল্যাব ডিজাইনের জন্য আমরা এই বইটাকে বেশি ফলো করব। সেম এই দুইটা বই, এডিশন আলাদা। এই বইতে আমরা যে ডায়াগ্রামগুলো দেখছি 14 এডিশনে জাস্ট এইরকম, এবং সেটা ডায়াগ্রামটা হচ্ছে এখানে 3D দেখানো হয়েছে। এই যে ডায়াগ্রাম এটা 3D ভিউ দেখানো হয়েছে, বাট এই বইতে এটাকে 2D অবস্থায় করে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে লং ডিরেকশন সেই বরাবর এই একটা ডায়াগ্রাম আমরা পেয়েছি, শর্ট ডিরেকশন সেই বরাবর আমরা এরকম একটা ডায়াগ্রাম পেয়েছি। বাট আমরা আগেই বলেছি যে ডায়াগ্রামের যে ভ্যালু সেই ভ্যালুগুলো স্মুথ না। দেখো প্যারাবোলিক একটা শেপ, এক্স্যাক্টলি প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট বের করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য এসিআই কোড আমাদেরকে শর্ট সিম্পলিফাইড একটা ডায়াগ্রাম দিয়েছে এইরকম। সিম্পলিফাই আমাদেরকে একটা ডায়াগ্রাম এসিআই কোড দিয়েছে, সেটা হচ্ছে আগে যেরকম প্যারাবোলিক শেপ ছিল, রাউন্ড শেপ ছিল, সেইটাকে ওখান থেকে রিডিউস করে সেটাকে সিম্পলিফাই করে এসিআই কোড আমাদেরকে এরকম একটা ডায়াগ্রাম দিয়েছে যে ম্যাক্সিমাম যে মোমেন্টটা পাবো তার 1/3 যাবে কর্নার। এই যে কর্নার পয়েন্ট, তোমরা আগের ডায়াগ্রাম দেখো এইরকম, আগে কিন্তু কর্নার পয়েন্ট এখানে জিরো মোমেন্ট ছিল। বাট আস্তে আস্তে মোমেন্ট বাড়তে বাড়তে একটা পর্যায়ে একটা মোমেন্টের ভ্যালু সেখানে আমরা পাবো। বাট সেই ভ্যালু কত এক্স্যাক্টলি বের করা পসিবল না এরকম রাউন্ড শেপ ডায়াগ্রাম থেকে। তাই এসিআই কোড আমাদেরকে সিম্পলিফাইড ডায়াগ্রাম দিয়েছে। সেই সিম্পলিফাইড ডায়াগ্রামটা হচ্ছে এইরকম, ম্যাক্সিমাম যে মোমেন্ট থাকবে এই পিক পয়েন্টে তার 1/3 ডান পাশে, তার 1/3 বাম পাশে। সেম শর্ট ডিরেকশন বরাবর ম্যাক্সিমাম যে মোমেন্ট থাকবে তার 1/3 ডান পাশে, 1/3 বাম পাশে। এখন এই 1/3 পরে এখানকার ভ্যালুটুকু কতটুকু হবে এবং ডিস্টেন্স কতটুকু হবে, এই যে দেখো তোমরা এই ডিস্টেন্সটুকু, যে কোন ডিস্টেন্সের পরে ম্যাক্সিমাম মোমেন্ট কাজ করা শুরু করবে। এবং আমরা তো জানলাম কর্নার পয়েন্টে একবারে শেষ মাথায় এবং একবারে শুরুর মাথায় সেখানে 1/3 মোমেন্ট থাকবে। বাট ম্যাক্সিমাম মোমেন্ট এই যে অর্ডিনেট এই মানটা, এখানে আমি এই পয়েন্টটা দেখাচ্ছি কার্সর দিয়ে, এই পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট কাজ করতেছে, এই পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট কাজ করতেছে। ইট মিনস দ্যাট এই দুই পয়েন্টের মাঝে ম্যাক্সিমাম মোমেন্ট কাজ করতেছে। তাহলে আমার কোশ্চেন হলো যে ম্যাক্সিমাম মোমেন্ট কত দূরত্বে গিয়ে কাজ করা শুরু করবে, সেটার জন্য তোমরা এই ডায়াগ্রামটা দেখো। 2 ওয়ে স্ল্যাবকে যখন আমরা ডিজাইন করব তখন স্ল্যাবের শর্ট ডিরেকশন এবং স্ল্যাবের লং ডিরেকশনকে আমরা 3টা ভাগে ভাগ করব। এই যে এই বরাবর আমি যদি শর্ট ডিরেকশন বরাবর ধরি তাহলে এটা হবে শর্ট ডিরেকশন বরাবর কলাম স্ট্রিপ, এই পাশে মিড স্ট্রিপ, আবার এই পাশে কলাম স্ট্রিপ। অর্থাৎ এই যে অংশটুকু এইটুকু মোমেন্ট কাজ করবে আমার কলাম স্ট্রিপ, এইটুকু মোমেন্ট মিড স্ট্রিপ, এইটুকু আবার হচ্ছে আমার কলাম স্ট্রিপ। তাহলে কলাম স্ট্রিপের ডিস্টেন্স হবে L/4 বা B/4 যেটা তোমরা বলো,
অর্থাৎ যদি 20 ফিট স্প্যান হয় তাহলে 20কে 4 দ্বারা ভাগ করলে 5 ফিট যে হবে, তাহলে এই 5 ফিট হবে এই বড়, এখান থেকে এই পর্যন্ত 5 ফিট হবে কলাম স্ট্রিপ, এখান থেকে এই পর্যন্ত 5 ফিট হবে কলাম স্ট্রিপ। তাহলে দুই পাশ থেকে 5 ফিট 5 ফিট 10 ফিট যদি চলে যায়, মাঝে যে বাকি থাকবে 10 ফিট, সেই 10 ফিট হবে আমার মিড স্ট্রিপ। এ দেখো b/2, অর্থাৎ টোটাল যে স্প্যান তার অর্ধেক থাকবে এইখানে মিড স্ট্রিপে, বাকি যে অর্ধেক, ওই অর্ধেককে আবার দুই ভাগ করে তার অর্ধেক যাবে ডান পাশের কলাম স্ট্রিপ, তার অর্ধেক যাবে বাম পাশের কলাম স্ট্রিপে। অর্থাৎ মিড স্ট্রিপের ডান পাশে একটা কলাম স্ট্রিপ থাকবে এবং বাম পাশে একটা কলাম স্ট্রিপ থাকবে। এটা হচ্ছে যেরকম শর্ট ডিরেকশন বরাবর, মানে লং ডিরেকশন বরাবর, ঠিক একইভাবে শর্ট ডিরেকশন বরাবর যে ডিস্টেন্স হবে তার l/4, 4 ভাগের 1 ভাগ হবে কলাম স্ট্রিপ, মিড স্ট্রিপ হবে তার অর্ধেক, এবং বাকি যেই অংশটুকু থাকবে সেটা হচ্ছে যাবে তার ডান পাশের কলাম স্ট্রিপে। অর্থাৎ যদি কোন একটা, মানে এটা সিম্পল, এক টাকা যদি তোমার কাছে থাকে তাহলে অর্ধেক মানে 50 পয়সা, 8 আনা হবে মিড স্ট্রিপ, বাকি যে 8 আনা থাকবে তা 4 আনা, অর্থাৎ 0.25 যাবে হচ্ছে বাম পাশের কলাম স্ট্রিপে, আর বাকি 0.25 যাবে ডান পাশের কলাম স্ট্রিপে। যখন আমরা রিনফোর্সমেন্ট প্লেস করব এবং রিনফোর্সমেন্ট ডিজাইন করে বের করব কতটুকু স্টিল দরকার, তখন আমরা আলাদা আলাদা করে মিড স্ট্রিপের জন্য বের করব, আলাদা আলাদা করে কলাম স্ট্রিপের জন্য বের করব, ওই অনুযায়ী আমরা রিনফোর্সমেন্টকে প্লেস করব। এটা হচ্ছে 1 ওয়ে এবং 2 ওয়ে স্ল্যাবের মাঝে মেজর ডিফারেন্স বা পার্থক্য। প্রথমে আমরা রিনফোর্সমেন্ট যখন প্লেস করব তখন মিড স্ট্রিপে করব, এরপরে আমরা কলাম স্ট্রিপে ওই বারকে বেন্ড করে কলাম স্ট্রিপে তুলে দিব। অথবা যদি কাটিং মেথড ইউজ করি আমরা, তাহলে কাটিং মেথডে আমরা ওইটাকে কাট করে ওই কলাম স্ট্রিপে আমরা রিনফোর্সমেন্ট প্লেস করব। এখন আমি আসি পরের কনফিউশন যেটা তোমাদের থাকবে, যে 2 ওয়ে স্ল্যাবকে ডিজাইন করার সময় কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন স্ল্যাব, এটাকে আমরা কর্নার প্যানেল বলি, কখনো কখনো আবার বলি ইন্টেরিয়র প্যানেল, কখনো এক্সটেরিয়র প্যানেল। তো কোন প্যানেলটাকে আমরা ইন্টেরিয়র প্যানেল বলবো, কোন প্যানেলটাকে কর্নার প্যানেল বলবো, এবং কোন প্যানেলকে এক্সটেরিয়র প্যানেল বলবো। কর্নার প্যানেল বলবে এই যে প্যানেল এ যেটা আছে, এটা তোমরা নিলসনের বইতে গেলে দেখবা, ওই বইয়ের 197 নম্বর পেজ, ওই পেজে গেলাম, ওখান থেকে ছবি তুলে দিয়েছি, তোমরা তোমাদের 7th এডিশনের 197 নম্বর পেজে গেলে দেখতে পাবা এই অংশটুকু। এই যে প্যানেল নাম্বার এ দেখতেছি যেটা একবারে কর্নারে আছে, কর্নার প্যানেল সহজে চিনা যায়, একবারে কর্নারে আছে এই অংশটুকু প্যানেল এ, এটাকে আমরা বলবো কর্নার প্যানেল। আর এক্সটেরিয়র প্যানেল হচ্ছে এইটা, এক্সটেরিয়র প্যানেলটা হচ্ছে দেখো প্যানেল নাম্বার বি, যেটা এর এই পাশে ফিক্স সাপোর্ট, এই পাশে ফিক্স সাপোর্ট এবং এই পাশে ফিক্স সাপোর্ট, এই অংশ কিন্তু খালি। এখানেও ফিক্স সাপোর্ট আছে, আলটিমেটলি ওখানে বিম দ্বারা সাপোর্টেড আছে, বাট আমি তোমাদেরকে এখন এই সাপোর্টটা এই জন্য বলতেছি না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এটা আমি অঙ্ক করার সময় তোমাদের বলবো কেন এটা বলতেছি না আমি। দেখো এই বরাবর আমার এখানে সাপোর্ট, আমি ধরে নিব যে এই বরাবর আমার সাপোর্টেড আছে, এটা শুধুমাত্র ট্রিক্স তোমাদের বোঝার জন্য, এটা অফিসিয়াল বা বই পুস্তকের কোনো কথা না। দেখো এই বরাবর আমি যদি এই অংশটুকু এখান থেকে তুলে নিই, মনে করি এটা একটা পিৎজা অথবা একটা কেকের একটা পিস আমি যদি তুলে নিই এই কর্নারের অংশ থেকে, তাহলে আমাকে কাটতে হবে কয়টা ডিরেকশন বরাবর, এইটুকু চাকু দিয়ে এই বরাবর কাটবো, এখান থেকে চাকু দিয়ে এই বরাবর কাটবো। যদি এই দুই বরাবর কাটি তাহলে আমি কর্নারের এই পিৎজার অংশটুকু বা কর্নারের এই স্ল্যাবের অংশটুকু বা কর্নারের এই কেকটুকু, যেটাই তোমরা কল্পনা করো, আমি এখানে তুলে নিতে পারবো। তাহলে আমি যদি কর্নারের ওই কেক পিসকে তুলতে চাই তাহলে আমাকে দুই বরাবর এই বরাবর কাটতে হবে। তাহলে যেখানে আমরা যেখানে কাটি কোনো কিছুকে, সেখানে আমরা বুঝি যে ওখানে ফিক্স সাপোর্ট সৃষ্টি হয়। যদি কোনো অংশকে কেটে ফেলি আমরা, সেখানে মুভমেন্ট থাকবে, দুইটা রিয়েকশন থাকবে। তো এই জন্য বলছি আমি এটা তোমাদের ফিক্স সাপোর্ট, যাতে তোমাদের সহজে মনে হয়, কারণ আমরা জানি যে কাটলে সেটা ফিক্স সাপোর্ট হয় কোনো কিছু, কারণ সেখানে মুভমেন্ট রেজিস্ট করতে হয়, আর মুভমেন্ট রেজিস্ট করে সেটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করে। তাহলে যদি এই এক্সটেরিয়র প্যানেলকে কাটতে যায় এইটা অথবা এইটা, তাহলে কাটতে হবে তিন ডিরেকশন বরাবর, এই বরাবর, এই বরাবর এবং এই বরাবর।
এটাকে বলবো আমরা এক্সটেরিয়র প্যানেল। এখানে তাই এই বরাবর কাটতে হবে, এই বরাবর কাটতে হবে, এই বরাবর কাটতে হবে। বাট যদি এই মাঝের অংশটুকু কাটতে যাই, দেখো চারদিক বরাবর কাটতে হবে। এইটাকে আমরা বলি ইন্টেরিয়র প্যানেল। এই 3 ধরনের প্যানেল হয় ডিজাইন করার সময় ওয়ান ওয়ে স্ল্যাবকে। এবং এটা তোমার ভালো করে মনে রাখবা, কয় ডিরেকশন বরাবর, অর্থাৎ তুমি যদি স্ল্যাবটাকে কেটে তুলে ফেলতে ওখান থেকে আলাদা করতে চাও, তাহলে কয় ডিরেকশন বরাবর কাটতে হবে। এটা এই জন্য বলতেছি, তুমি যেই ডিরেকশন বরাবর কাটবা ওই অনুযায়ী তোমার ডিজাইন হবে আলাদা আলাদা। অর্থাৎ এক্সটেরিয়র প্যানেলের জন্য ডিজাইন আলাদা, মোমেন্ট কোফিসিয়েন্ট আলাদা। ডিজাইন আলাদা মানে হচ্ছে মোমেন্ট কোফিসিয়েন্ট আলাদা। কর্নার প্যানেলের জন্য মোমেন্ট কোফিসিয়েন্ট আলাদা, এবং হচ্ছে ইন্টেরিয়র প্যানেলের জন্য মোমেন্ট কোফিসিয়েন্ট আলাদা। এখন আমি যাবো মোমেন্ট কোফিসিয়েন্ট কি। আমরা যেই মেথডে ডিজাইন করব টু ওয়ে স্ল্যাবকে, সেটাকে আমরা বলবো হচ্ছে মোমেন্ট কোফিসিয়েন্ট ডিজাইন। ওইটার জন্য আমরা আগে বলেছি মোমেন্ট মানে হচ্ছে কোফিসিয়েন্ট ইন্টু ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার। তাহলে ওই কোফিসিয়েন্ট সি এর মান কত, আমরা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করার সময় সি এর মান ওই আমাদের একটা ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রাম থেকে আমরা ডাইরেক্ট বসাই দিয়েছি। বাট টু ওয়ে স্ল্যাবে মোমেন্ট কোফিসিয়েন্টের মানটা তোমরা ডাইরেক্ট বসাতে পারবে না, বা আমরা ডাইরেক্ট বসাতে পারবো না। এখানে আমরা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা হচ্ছে এইরকম। এই চার্ট দেখে ইন্টারপোলেশন করে আমাদেরকে এখান থেকে মানগুলো বের করে নিতে হবে। এখন আমি তোমাদের ওই জন্য বলতেছিলাম যে কয়টা অংশ সাইড কাটতে হবে তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে যে কালো অংশটুকু, এটা যদি হয় আমার একটা কেস 2, দেখো চারদিকে কালো দাগ দেওয়া, তার মানে হচ্ছে এটা ইন্টেরিয়র প্যানেল, এর চারোপাশ কেটে একে তোলা লাগছে। কেস 3 দেখো 2 পাশ কেটে তোলা লাগছে, বাকি 2 পাশ ফ্রি। এরকম তোমার প্র্যাকটিক্যাল ল্যাবে কাজ করার সময় পাবা। এবং কোন 2 পাশ, শর্ট ডিরেকশন না লং ডিরেকশন। এখানে কিন্তু দেখো যে শর্ট ডিরেকশনকে কেটে তোলা হয়েছে, এখানে এই 2 ডিরেকশন কাটা হয়েছে, এখানে এই লং ডিরেকশন কাটা হয়েছে, এখানে একটা ডিরেকশন কাটা হয়েছে ক্যান্টিলিভার, এখানে একটা ডিরেকশন কাটা হয়েছে ক্যান্টিলিভার, এখানে 3টা ডিরেকশন কাটা হয়েছে, ডান পাশ, বাম পাশ এবং নিচের পাশ, উপরের পাশ ফাঁকা। এই জন্য তোমাদেরকে এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে। কেক থিওরি, যে কোন ওই কেকটাকে তোলার জন্য বা ওই স্ল্যাবটাকে ওখান থেকে আলাদা করার জন্য কয়টা ডিরেকশন বরাবর এবং কোন ডিরেকশন বরাবর তোমাকে কাটতে হবে সেইটা খেয়াল করবা। সেইটা খেয়াল করে এই টেবিল থেকে কোএফিসিয়েন্ট ইউজ করে আমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে আজকে আমাদের এই লেকচারে এই পর্যন্তই। আমি লেকচার পার্ট 2-তে দেখাবো যে কিভাবে আমরা একটা অঙ্ককে এই কোএফিসিয়েন্ট মেথডে, একটা স্ল্যাবকে কোএফিসিয়েন্ট মেথডে এখান থেকে ইন্টারপোলেশন করে নিয়ে কোফিসিয়েন্টের মানটা বের করে। কারণ আমি জানি যে কোফিসিয়েন্টের মানটা যদি আমি পেয়ে যাই, আমরা আগে লোড ক্যালকুলেশন শিখেছি যে কীভাবে লোড বের করতে হয়, ডেড লোড কীভাবে লাইভ লোড বের করতে হয়, এরপর থিকনেসকে চেক করতে হয়, থিকনেস চেক করার পরে আমাকে কাজ করতে মোমেন্টটা বের করতে হয়। মেন কাজ হচ্ছে মোমেন্টটা বের করা, থিকনেসটা চেক করা। থিকনেস যখন ওকে হয়ে যাবে তখন আমি মোমেন্টটা বের করব। মোমেন্টটা বের করার জন্য আমার কোফিসিয়েন্ট দরকার হবে। যখন আমি কোফিসিয়েন্টগুলো জানতে পারবো, কোফিসিয়েন্ট জানার পরে আমি ইজিলি মোমেন্ট বের করতে পারবো। আর মোমেন্ট বের করার পরে আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দিয়ে আমরা ইউএসডি মেথডের যে ইকুয়েশন, আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের যে ইকুয়েশন ছিল ইউএসডি মেথডে, টু ওয়ে স্ল্যাবে ইউএসডি মেথডের রিইনফোর্সমেন্ট বের করার ওই একই ইকুয়েশন, শুধু মোমেন্ট কোফিসিয়েন্টটা বের করার জন্য একটু কষ্ট করতে হবে আমাদেরকে। মোমেন্ট কোফিসিয়েন্টটা বের করে ফেলতে পারার পরে আমরা ইজিলি সেখান থেকে মোমেন্টের মানটা পেয়ে যাবো। আর মোমেন্টের মানটা পেয়ে গেলে আমরা স্টিল পেয়ে যাবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ইন আওয়ার আপকামিং লেকচার পার্ট 2 আমরা সেখানে দেখবো কীভাবে একটা স্ল্যাবকে আমরা ডিজাইন করতে পারি as a 2-way slab in USD method. Thanks to everyone.